বাকিরা join করে কিনা জানি না, কিন্তু আমাদের সেশন টাইমেই শুরু করব। কেউ আসুক বা না আসুক সেটা ম্যাটার করে না, ঠিক আছে? আমরা প্রত্যেকদিন টাইমেই শুরু করবো। এক দুই মিনিটের একদম স্যার। সময় ঠিক আছে, কিন্তু টাইমে জয়েন করাটা। আর অনেকেই আছেন যারা ভিডিও দেখবেন, সময় পান না, ছেড়ে দিন, কিন্তু আমাদেরকে আমাদের কাজ আগিয়ে নিতে হবে। ওকে, তো দেখুন আজকে যেটা আমরা ওকে। এনএলপি, এনএলপি বলছে পাঁচটা, সরি ছটা পিলার, ছটা পিলারের ওপর আমাদের লাইফ এবং এনএলপি কাজ করে। সেই ছটা পিলার কি কি প্রথমে আগে জানতে হবে। আমাদের লাইফকে যদি আমরা ট্রান্সফর্ম করতে চাই, আমাদের লাইফকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, তো এই ছটা পিলার খুব গুরুত্বপূর্ণ, যে ছটা পিলারের ওপর আমাদেরকে কাজ করতে হবে। তো এনএলপি সাজেস্ট করে সিক্স পিলার অফ এনএলপি। ঠিক আছে, ফার্স্ট আমরা জানবো সিক্স পিলার্স অফ এনএলপি। আমরা জানি যে একটা বিল্ডিং যদি আমরা খাড়া করতে চাই, যে কোনো মাল্টি স্টোরি বিল্ডিং আমরা যদি খাড়া করতে চাই, তাহলে কি লাগে? পিলার্স লাগে, তাই না? কোনো স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। সেই স্তম্ভ ছাড়া কিন্তু বিল্ডিং ভালো হতে পারে না। স্তম্ভ যদি সঠিক হয়, তাহলে অনেক তালা অব্দি সেটাকে তোলা যেতে পারে। আর যদি স্তম্ভের জোর না থাকে, তাহলে কিন্তু সেটাকে বড় বিল্ডিং বানানো যেতে পারে না। বা সেটা পরে ভেঙে যেতে পারে, কোলাপস হয়ে যেতে পারে। ঠিক সেরকম এনএলপি বলছে ছটা পিলারের ওপর আমাদের লাইফকে দাঁড় করাতে হবে, ছটা পিলারের ওপর আমাদেরকে কাজ করতে হবে, তাহলে ডেফিনেটলি আমাদের লাইফের ইমপ্রুভমেন্ট হবে। তো প্রথম পিলার কি? ফার্স্ট পিলার হচ্ছে ইউ। ইউ, ইউ মানে নিজে, আপনি নিজে। ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। ইউ কি বলছে? ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি টু ট্রান্সফর্ম ইউর লাইফ। টেক রেসপন্সিবিলিটি। নিজের লাইফ নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা করতে হবে, তার দায়িত্ব নিতে হবে। দেখুন, বেশিরভাগ মানুষ কি করছেন, নিজে দোষারোপ করছেন যে আমার লাইফ ঠিক হচ্ছে না, তার কারণ আমার বাবা মা। আমার সাকসেস ক্রিয়েট হচ্ছে না, তার কারণ আমার সার্কামস্ট্যান্সেস, আমার পরিবেশ পরিস্থিতি। আমার লাইফ ঠিক হচ্ছে না, তার মানে আমার জন্য অমুক লোক দায়ী। তো এই যে অন্যের দিকে আঙুল তোলা, এটা হতে পারে অন্য কেউ দায়ী হতে পারে, বা অন্য কেউ সহযোগিতা করছে না, সবকিছু হতে পারে। কিন্তু ভালো করে ভেবে দেখুন, যদি আপনি অন্যকে বারবার দায়ী করেন, তাতে আপনার কি ইমপ্রুভ হবে? কোনো ইমপ্রুভ কিন্তু হবে না। তাহলে কি, সেই জন্যই এনএলপি বলছে ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি টু চেঞ্জ ইউর লাইফ, টু ট্রান্সফর্ম ইউর লাইফ। আমরা এই ট্র্যাপে ফেসে যায় যে কোনো কিছুর জন্য অন্যকে দায়ী করি, আর অন্যকে দায়ী করে কোনো রেজাল্ট আমরা পাই না, কোনো ফলাফল পাই না। কারণ সে দায়ী নিল কি নিল না, তার উপর ডিপেন্ড করে না আপনার লাইফ ট্রান্সফর্ম হবে কি। যখন, যেদিন থেকে আপনি আপনার জীবনের রেসপন্সিবিলিটি নেবেন, সেদিন থেকে আপনার লাইফ ট্রান্সফর্ম হতে শুরু করবে। ঠিক আছে, তাহলে ইউ হ্যাভ টু, প্রথম পিলার হচ্ছে ইউ, এবং ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আরেকটা জিনিস দেখুন, যে আপনি যদি কাজ না করেন, আপনি ধরুন আপনি এনএলপি শিখছেন, তো এনএলপি কে যদি আপনি নিজে প্রয়োগ না করেন, এর অ্যাপ্লিকেশন যদি না শেখেন, এটাকে কোথায় অ্যাপ্লাই করতে হয়, যে অ্যাসাইনমেন্ট থাকবে সেগুলোকে যদি আপনি না করেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে করাতে পারবে না, বা সেই আপনার জীবন ট্রান্সফরমেশনের জন্য কেউ দায়ী হবে না, কেউ রেসপন্সিবিলিটি নেবে না। তাই বলছে এনএলপি বলছে যে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে আপনার লাইফকে চেঞ্জ করার জন্য। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে প্রথম পিলার হচ্ছে ইউ, সেখানে আমাদেরকে কাজ করতে হবে নিজেকে ইমপ্রুভ করার জন্য, নিজের চিন্তাধারা বদলের জন্য, নিজের বিশ্বাস বদলের জন্য। ঠিক আছে, নিজের পাস্ট পেইনফুল মেমোরিজ গুলোকে ইরেজ করার জন্য। আমরা যদি সেইগুলোকে বয়ে বেড়াই, ধরুন ফর এক্সাম্পল, একজনের আহ, মানে প্রেমে বিচ্ছেদ ঘটেছে, ঠিক আছে, ভালোবাসায় তাদের একটা বিচ্ছেদ ঘটে গেছে। তো যদি ছেলেটি বারবার সেই
কথাগুলোকে মনে করে এবং স্যাড সং শুনতে থাকে, তাহলে বলুন তার লাইফের ইমপ্রুভমেন্ট কি হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করুন। হয়তো সে ভাবছে যে আমি রিমেম্বার করলে বা আমি কোন রকম যদি আবার কথা বলতে পারি, সে যদি আমার কাছে ফিরে আসে, সবকিছু ভেবে যাচ্ছে এবং তার জন্য নিজেকে কি করছে, একটা আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে রাখছে। আর তাতে তার দৈনন্দিনের কাজে ব্যাঘাত ঘটছে, তার নিজস্ব ইমপ্রুভমেন্টের ব্যাঘাত ঘটছে, মনোসংযোগ করতে পারছে না কাজে, এটাই রেজাল্ট। তার জায়গায় যদি নিজের রেসপন্সিবিলিটি নেওয়া যায় যে ওকে ঠিক আছে, এরকম একটা ঘটেছে, ঠিক আমি নিজেকে এমন ভাবে ইমপ্রুভ করব যাতে তাকেও একদিন পস্তাতে হয় বা সেই মানুষটি আমার কাছে ফিরে আসে, তখন কিন্তু রেজাল্ট প্রডিউস হবে, তখন ফেভারের রেজাল্ট প্রডিউস হবে। ক্লিয়ার? গেটিং ক্ল্যারিটি? ওকে। নেক্সট পিলার হচ্ছে আউটকাম। আউটকাম মানে, আউটকাম কথাটার অর্থ হচ্ছে হোয়াট ইউ উইল অ্যাচিভ আউট অফ ইউর লাইফ। আমরা লাইফ থেকে, আমাদের জীবন থেকে তো কিছু অ্যাচিভ করতে চাই না, যে কোনো দিক দিয়ে আমরা সফল হতে চাই, তার মানে কি কিছু অ্যাচিভ করতে চাই। তো আউটকাম হচ্ছে হোয়াট ইউ উইল অ্যাচিভ আউট অফ ইউর লাইফ। নিজের জীবন থেকে কি পেতে চান সেই সম্বন্ধে নির্দিষ্ট ধারণা থাকতে হবে। ধারণা না থাকার জন্য মানুষ বিপথে চলে যায়, ডিরেল হয়ে যায়, আর ট্র্যাকে ফিরতে পারে। ক্লিয়ার? তো আমাদের আউটকাম কোথায় পৌঁছবো, আমি বারবার উদাহরণ দিই এটা। ধরুন আপনি বাড়ি থেকে বেরোলেন, কিন্তু আপনি জানেন না কোথায় আপনাকে যেতে হবে, তাহলে কি হবে? খানিকক্ষণ সময় ধরে আপনি এদিক ওদিক ইতস্তত ঘোরাঘুরি করবেন ভবঘুরের মতো, তারপর আবার সেই বাড়িতে ফিরে আসবেন। ইয়েস অর নো? কিন্তু আপনি যদি বাড়ি থেকে স্থির করে বেরোন যে না আমাকে আজকে দিল্লি পৌঁছতে হবে, দিল্লিতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তখন কিন্তু আপনি দিল্লিতে যাওয়ার জন্য যা যা ব্যবস্থা করার সব কিছু ব্যবস্থা করবেন। সে ট্রেনের টিকিট কাটা হোক, প্লেনের টিকিট কাটা হোক, আপনার বাড়ি থেকে স্টেশন যাওয়া বা এয়ারপোর্টে যাওয়া হোক, সেখানে দিল্লিতে যেতে গেলে বা ট্রেনে ট্রাভেল করতে গেলে কি কি লাগে, সেখানে কোন জায়গায় থাকবেন, সবকিছু আপনি রেডি করবেন, তাই না? ক্লিয়ার? তো সেরকম আউটকাম, এটাকে মানে সাধারণ ভাষায় মোটিভেশনাল স্পিকাররা এনারা বলেন গোল সেটিং। গোল নয়, অ্যাকচুয়ালি বলছে আউটকাম, হোয়াট ইউ উইল অ্যাচিভ আউট অফ ইউর লাইফ। জীবন থেকে এক্স্যাক্টলি কি পেতে চান। বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, একজন ঠিক করছেন যে আমি আইএস আইপিএস অফিসার হব, তার জার্নি শুরু করবে, পড়া শুরু করবে। কিছুদিন বাদে যখন একবার এক্সাম দিল কি দুবার এক্সাম দিল, তাতে হয়তো ক্র্যাক করতে পারলো না, সঙ্গে সঙ্গে তার ডিসিশন বা বন্ধুরা অন্য পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে এসএসসি দিচ্ছে, এসএসসি দেবো, এসএসসি দিল, সেখানে হয়তো কিছু হলো না, ঠিক আছে ওকে তাহলে আমি ক্লারিক্যাল দিই, ক্লারিক্যাল দিল, সেখানে কিছু হলো না, তাহলে ওকে তাহলে এক কাজ করি, একটা বেসরকারি কোনো জব পেলেই আমি স্যাটিসফাই, এবং বেসরকারি জব খুঁজে সেখানে সেটেল হয়ে যাচ্ছে। তাহলে কেন এটা হচ্ছে, তার কারণ হচ্ছে আউটকাম সম্বন্ধে ক্লিয়ার নেই যে আমি কোথায় পৌঁছবো। যদি আউটকাম সম্বন্ধে ক্ল্যারিটি থাকতো, পারপাস সম্বন্ধে ক্ল্যারিটি থাকতো, তাহলে কখনো নিজের লক্ষ্যকে ছেড়ে যেদিকে সবাই যাচ্ছে সেদিকে ভিড়ে যেত। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাই এনএলপি বলছে আউটকাম সম্বন্ধে ক্ল্যারিটি থাকতে হবে। আপনি আজকে যা কাজ করছেন, ধরুন আজকে আপনি বাজারে গেলেন, বাজার থেকে কি কি নেবেন যদি আপনার মনের মধ্যে না থাকে, তাহলে আপনি বাজারে গিয়ে এটা সেটা কিনে আনবেন যেগুলো প্রয়োজনই নেই। কিন্তু আপনি যদি বাজারে যান এবং আপনার মধ্যে ক্ল্যারিটি থাকে যে আমি বাজার থেকে, মার্কেট থেকে এই এই জিনিসগুলো আমাকে আনতে হবে, তাহলে ভাবুন কত ইজি হয়ে যায় এবং কত সহজে সেগুলো পিক করতে পারে। আপনার ফোকাস কত ভালো থাকে যে হ্যাঁ এই দোকানটা কোথায়, পার্টিকুলার ওই দোকানটা কোথায়, আর সেখান থেকে আপনি জিনিসটা সহজে নিতে পারেন। তো আউটকাম সেই ক্ল্যারিটি এবং আউটকাম আপনার ফোকাসকে একটা ডাইরেকশনে রাখতে সহযোগিতা করে। তো আউটকাম বোঝা গেল এটা। নেক্সট পিলার, তাহলে আউটকাম হচ্ছে কি, হোয়াট
you will achieve out of your life, what you will achieve out of your life, কি অ্যাচিভ করবেন জীবন থেকে, আপনার জীবন থেকে, সেটা হোয়াট ইউ উইল অ্যাচিভ আউট অফ ইউর লাইফ। ওকে, নেক্সট হচ্ছে থার্ড পিলার হচ্ছে প্রিসাপোজিশন। প্রিসাপোজিশন, প্রিসাপোজিশনকে বলা হয় গাইডিং বিলিফ, গাইডিং বিলিফ বা বিলিফ বলতে পারো, গাইডিং বিলিফ। দেখুন আমি প্রথমেই বলেছি বিলিফ ইজ পাওয়ার, বিশ্বাসই আমাদেরকে শক্তি যোগায়। খুব সিম্পল দেখবেন যে একজন মানুষ তিনি বাঘের সাথে খেলছেন, কেউ সিংহের সাথে খেলছেন, কেউ আর্টিফিশিয়াল পা নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছেন, আমাদের অরুণিমা সিনহা। কেন? তার কারণ হচ্ছে তিনি বিশ্বাস করেন যে এটা সম্ভব। যেমন আরো বলছি আমি, থমাস আলভা এডিসন, তিনি যখন বাল্বের কথা ভেবেছিলেন যে এরকম কিছু আমি বানাবো যেটা রাতের অন্ধকারে এই পৃথিবীকে আলোকিত করতে পারে। ভাবুন তার কথা, সেই সময় তাকে সবাই পাগল বলেছিল যে আরে এ কি পাগলামি, দিনের আলো ছাড়া, সূর্যের আলো ছাড়া পৃথিবীকে আলোকিত করা যায়, এ পাগলের পাগলামি। কিন্তু থমাস আলভা এডিসন ৯৯৯৯ বার ফেলিওর, মানে যেটা বলা হয় আর কি, ৯৯৯৯ বার ফেলিওর হওয়া সত্ত্বেও তিনি বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। কেন? তার কারণ তিনি বিশ্বাস করতেন যে হ্যাঁ এটা বানানো যেতে পারে। অরুণিমা সিনহা, তিনি বিশ্বাস করেছিলেন যে আমার পা কাটা গেছে তো কি আছে, আমি আর্টিফিশিয়াল পা নিয়েই হিমালয়ের চূড়ায় উঠতে পারি, তাই সেটা সম্ভব হয়েছে। যিনি বাঘের সাথে খেলছেন তিনি বিশ্বাস করেন যে বাঘকে আমি বন্ধু বানাতে পারি। আর আমরা বাঘ দেখলেই কিন্তু ভয়ে দৌড়ো, কারণ আমরা কি বিশ্বাস করি যে বাঘ আমাদেরকে দেখা মাত্রই খেয়ে নেবে, তাই না? তো বিলিভ ইজ পাওয়ার। তাই এনএলপি সাজেস্ট করছে যে আমরা কিছু গাইডিং বিলিভ যদি অ্যাডপ্ট করি, শক্তিশালী বিলিভ যদি অ্যাডপ্ট করি, বিশ্বাস যদি অ্যাডপ্ট করে নিই, তাহলে আমাদের পথ চলাটা অনেক সহজ হয়ে উঠবে। তখন বাধাগুলোকে আমরা সহজেই ধ্বংস করতে পারবো। ক্লিয়ার? তো এনএলপি কিছু প্রিসাপোজিশন দেয়, সেসব প্রিসাপোজিশন তো আমি শেয়ার করবো বিলিফ সিস্টেমকে স্ট্রং করার জন্য। অ্যাকচুয়ালি আমি মাইন্ডসেটের কথা বলেছিলাম বা আগেও বলবো, বিলিফ একটা বলতে পারেন উইন্ডো, জানালা, যে জানালাটা দিয়ে আপনি পৃথিবীটাকে দেখছেন। এবার আপনি যদি সেই জানালা দিয়ে দেখেন পৃথিবীটাতে প্রচুর অবস্টাকেল, পৃথিবীটা নোংরাতে ভর্তি, পৃথিবীতে ভালো মানুষ নেই, তাহলে আপনি কি বাড়ি থেকে বেরোতে পারবেন? নিশ্চয়ই নয়। কিন্তু আপনি যদি সেই জানালা দিয়ে দেখেন যে হ্যাঁ পৃথিবীটা খুব সুন্দর, বিউটিফুল একটা ইউনিভার্স, মানুষজন কত ভালো এখানে, আপনি যদি দেখেন আমি শক্তিশালী, আমি বাইরের যে ঝড় বৃষ্টি রোদ এগুলোকে সামলাতে পারি, তাহলে আপনার পথ চলাটা কত স্মুথ হতে পারে। ক্লিয়ার? তো সেই জন্য এনএলপি সাজেস্ট করে কিছু প্রিসাপোজিশন, গাইডিং বিলিফ, যেগুলোকে অ্যাডপ্ট করে যে উইন্ডো দিয়ে আমরা দেখতে পাই পৃথিবীটা, সেটা আমরা পরে আরো বিশদে জানবো প্রিসাপোজিশন সম্বন্ধে। ওকে, নেক্সট হচ্ছে র্যাপো। র্যাপো মানে কি? র্যাপো যেটাকে আমরা বলি, র্যাপো অর্থাৎ কি এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট। দেখুন আমরা সমাজবদ্ধ জীব, আমাদেরকে সামাজিক বন্ধনে যুক্ত হয়, মানুষের সাথে মিশতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়, আর মানুষের সাথে যোগাযোগ করতে হয়। সে অফিসের কোনো কাজে হোক, পার্সোনাল কোনো কাজে হোক, ফ্যামিলি ম্যাটারে হোক, আমাদেরকে যোগাযোগ করতে হয়। আমরা যদি বলি
যে না আমি আমার একটা আলাদা দুনিয়া বানাবো, আমি একা থাকবো, আমরা কিন্তু সেই দুনিয়াতে থাকতে পারবো না। সে যত বিউটিফুলি দুনিয়া হবে। কারণ একটা জিনিস ভেবে দেখুন, যে যে সমস্ত জিনিস আজকে যে বাড়িটাতে আছেন বা যে কি বলবো চেয়ার টেবিল অথবা খাটের উপর বসে আছেন, সেটা যদি কেউ আপনার জন্য না বানাতেন, আপনার পক্ষে সেটা বানানো কি সম্ভব হতো? আপনি কি এত ভালোভাবে বানাতে পারতেন? হয়তো বানিয়ে নিতে পারতেন, কিন্তু তত ভালো কি বানাতে পারতেন? যে ছাদের নিচে আপনি আছেন, সেই ছাদটা যদি কেউ না বানিয়ে দিতেন, তাহলে কি সম্ভব হতো? ক্লিয়ার? আপনার জন্য যদি এই যে খাবারগুলো লাগছে, চাল ডাল থেকে আরম্ভ করে যে সমস্ত কিছু আমাদের লাগে, মশলাপাতি, সেই সমস্ত কিছু যদি কেউ না বানাতেন, তাহলে সেইগুলো কি বানানো সম্ভব হতো? হতো না। তো আমাদের বলছে লাইফে চলতে গেলে আমরা সমাজবদ্ধ জীব, মানুষকে নিয়ে, অনেক মানুষকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আর তার জন্য যেটা দরকার, র্যাপো বিল্ড করা, এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট। ঠিক আছে? যখন আপনি কারোর সাথে র্যাপোতে থাকবেন, তখন আপনি তার ইন্টারনাল ওয়ার্ল্ডে প্রবেশ করে গেলেন। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা তার মেনে নেওয়া অনেক সহজ, তিনি সহজে সেটা মেনে নেবেন। ক্লিয়ার? তো র্যাপো বিল্ডিং এর এক্সপার্ট হতে হবে। ক্লিয়ার? যেমন ধরুন আপনি চান একটা সাকসেস ক্রিয়েট করতে, তো সাকসেস ক্রিয়েট করতে গেলে যে সমস্ত মানুষগুলোর সহযোগিতা দরকার, সেই মানুষগুলোর সঙ্গে যদি আপনার বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ গঠন হয়, আপনার যদি তাদের সাথে এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট মানে বিশ্বাসের একটা পরিবেশ গঠন হয়, তাহলে তাদেরকে আপনি সহজেই ইনফ্লুয়েন্স করতে পারবেন, তারা আপনাকে হেল্প করতে আগিয়ে আসবে। এটি ক্ল্যারিটি? তো র্যাপো, র্যাপো হচ্ছে নেক্সট ফোর্থ পিলার। নেক্সট হচ্ছে ফিফথ পিলার হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিকে অনেক সময় বলা হয় রেজিলিয়েন্স, স্থিতিস্থাপকতা। খুব সিম্পল উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারে। দেখুন, ঝড় হয়, ঝড়ের সময় দেখবেন খুব বড় গাছও পড়ে গেছে মাটিতে, তার শেকড় সমেত উপড়ে পড়ে গেছে, অথবা তার বড় বড় ডালকে হাওয়াতে ভেঙে দিয়েছে, ঝড়ে ভেঙে দিয়েছে। কিন্তু দেখবেন যে গাছগুলো ফ্লেক্সিবল, যেমন বাঁশ গাছ ফ্লেক্সিবল, সহজে তাকে কিন্তু ভাঙতে পারে না। যে গাছগুলো ফ্লেক্সিবল তাদেরকে কিন্তু সহজে ভাঙতে পারে না, তারা যতই উঁচু। তো আমরা যদি ফ্লেক্সিবল হই, ফ্লেক্সিবিলিটি যদি থাকে, বলে না যে আজকাল দেখবেন টিএমটি বার গুলো, টিএমটি বার কি আমরা জানি খুব শক্ত, কিন্তু তার মধ্যে বলা হয় অ্যাডভার্টাইজমেন্টে বলা হয় ফ্লেক্সিবল। কেন ব্যবহার করা হয়? কারণ ফ্লেক্সিবল যত হবে তত ঝড় ঝাপটা ঝঞ্ঝা ভূমিকম্প তাতে রক্ষা করতে পারবে বা সে নিজে রক্ষা পাবে। ক্লিয়ার? তো আমাদেরকে ফ্লেক্সিবল এনাফ হতে হবে। we have to become flexible enough। কেমন ধরুন আপনি একটা পথে যাত্রা করছেন, মানে আপনার ডেস্টিনেশন এটা, ধরুন আপনার আউটকাম এখানে, আপনি আউটকাম সেট করলেন, আপনি এই পথ দিয়ে যাচ্ছেন, কিন্তু দেখলেন এই পথে এমন কিছু বাধা যেটাকে আপনি অতিক্রম করতে পারছেন, কিন্তু আপনি বা এই এই জায়গাতে পৌঁছানো যাচ্ছে না, এই আউটকাম অ্যাচিভ করা যাচ্ছে না। কিন্তু আপনি যদি ফ্লেক্সিবল হন তাহলে কি করবেন, যে ওকে আমি আরেকটা অন্য পথ অবলম্বন করি, যে পথে আমি আমার যে আউটকাম সেই আউটকামকে অ্যাচিভ করতে পারি। এটাকেই বলে ফ্লেক্সিবিলিটি। যে আমি রিজিড থাকবো এই পথেই কেন হবে না, কেন আমি অ্যাচিভ করতে পারবো না, তাহলে কি হবে, আপনার আউটকাম অ্যাচিভ, আপনার সাকসেস অ্যাচিভ ডিলে হবে। ক্লিয়ার? যেমন ধরুন আপনি যাবেন দিল্লি, ওকে, আপনি ঘর থেকে রওনা দিলেন, ট্রেন ধরলেন, কিন্তু মাঝপথে ট্রেনে দেখা গেল বিঘ্ন, মানে
ঘোষণা করে দিল যে 48 ঘন্টা ডিলে হবে কি 50 ঘন্টা ডিলে হবে, কিন্তু আপনি যদি ফ্লেক্সিবল হন, ওকে 48 ঘন্টা ডিলে হবে, সেই ডিলেটা আমাকে এখানে ট্রেনে বসে বা স্টেশনে বসে কাটানো যাবে না, আমি অন্য পথ অবলম্বন করব। এখান থেকে কোনো কার নিই বা এখান থেকে কোনো বাস আছে কিনা, কিভাবে আমি আমার ডেস্টিনেশন দিল্লিতে পৌঁছতে পারি সেই পথটা অবলম্বন করি, তাহলে কিন্তু আপনি দ্রুত বাধা থাকলেও সেখানে পৌঁছতে পারবেন। তো আমাদেরকে ফ্লেক্সিবল এনাফ হতে হবে। আরো একটা উদাহরণ দিই, এই যে রিলেশনশিপে বেশি চ্যালেঞ্জ আসে কেন, তার কারণ সেখানে ফ্লেক্সিবিলিটি থাকে না, ইগোটা স্ট্রং হয়ে যায়, ফ্লেক্সিবিলিটি একদম কমে যায়। কিন্তু ফ্লেক্সিবল যদি হন, ওকে ঠিক আছে আমি একবার বলে দেখি না, সরি ভুল আমার নয়, তাও আমি বললাম যে ওকে যারই ভুল হোক আমি বলছি সরি, একটু ফ্লেক্সিবল হওয়া। তার মানে এই নয় যে হ্যাঁ বারবার ঝুঁকতে হবে, একটা রিলেশনশিপের জন্য আপনি বারবার ঝুঁকলেন, সেটাও ঠিক নয়, কিন্তু যতটা ফ্লেক্সিবল হওয়া যায় হয়ে দেখলেন যে সেটা ভালো হয় কিনা। আর এক্ষেত্রে যদি ফ্লেক্সিবল হন, সেক্ষেত্রে রিলেশনশিপটাকে বেটার করা যেতে পারে বা সেটা ভালো হতে পারে। বোঝা গেল ফ্লেক্সিবিলিটি? গ্রেট। এবং ফাইনালস 6 নম্বর, 6 নম্বর হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক, আমাদেরকে ফিডব্যাক নিতে হবে, ঠিক আছে? পথের ধারে দেখবেন মাইলস্টোন রাখা থাকে, মাইলস্টোন, ওকে দিল্লি যাবেন মাইলস্টোন, আমরা মাইলস্টোন দেখি কেন, তার কারণ হচ্ছে আমরা সঠিক পথে যাচ্ছি নাকি সেটাকে বুঝতে পারার জন্য, তাই না? কিন্তু ভালো করে ভেবে দেখুন, আমাদের আউটকাম অর্থাৎ আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে যখন আমরা হাঁটবো সেখানে তো কোনো মাইলস্টোন নেই, তার জন্য প্রয়োজন কি ফিডব্যাক নেওয়া, যে আমি সঠিক দিশায় যাচ্ছি তো, আমি কতটা ইমপ্রুভ করলাম, এই 1 সপ্তাহ আমি এই দিশায় কাজ করেছি, আমি কতটা ইমপ্রুভ করেছি, আমাকে আর কি কি করতে হবে, আমার কোথায় ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে সংশোধন করা, সেটা সেই সবকিছু সম্ভব হবে যখন আপনি রেগুলার বেসিসে ফিডব্যাক নেবেন। গেটিং ক্ল্যারিটি? বোঝা গেল? তো ফিডব্যাক রেগুলার বেসিসে নেওয়া, তো এইভাবে এই 6টা পিলারের ওপর যে কোনো এরিয়া নিয়ে আমাদের কি কি এরিয়া আছে, হেলথ আছে, ওয়েলথ আছে, সাকসেস আছে, আমি 1 2 করে দিই, সাকসেস, 4 হচ্ছে লাভ এন্ড রিলেশনশিপ, লাভ এন্ড রিলেশনশিপ, 5 হচ্ছে আমাদের হ্যাপিনেস, আর 6 হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ বা গ্রোথ। এই 6টা এরিয়া, এই 6টা এরিয়াতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, 6টা এরিয়াতে ইমপ্রুভ করতে হবে। এবার দেখুন গুরুত্ব হচ্ছে এই 6টা পিলার সব এরিয়াতেই কাজ করবে। আপনার যদি আপনি যদি রেসপন্সিবিলিটি নেন, আপনার হেলথ ভালো হবে, আপনার ওয়েলথ ভালো হবে, আপনার সাকসেস ভালো হবে, লাভ এন্ড রিলেশনশিপ ভালো হবে, হ্যাপিনেস ভালো হবে, গ্রোথ, ঠিক আছে? ঠিক সেরকম আপনি যদি আপনার আউটকাম প্রত্যেকটাতে হেলথ আপনি কি রকম চাইছেন, পরিষ্কার যদি আপনার মাইন্ডের কাছে আপনার কাছে তার ক্ল্যারিটি থাকে, তাহলে আপনার হেলথ ভালো হবে, হেলথের দিশায় আপনি কাজ করবেন, ওয়েলথ সাকসেস সবকিছুতে ইমপ্রুভ করবেন। সেরকম প্রিসাপোজিশন বিলিভ, এইগুলো সম্বন্ধে হেলথ সম্বন্ধে আপনার কি বিশ্বাস, আপনি যদি বিশ্বাস করেন যে মেডিসিন ছাড়া ভালো থাকা যায় না, তাহলে আপনাকে মেডিসিনই নিয়ে যেতে হবে। আর আপনি যদি বিশ্বাস করেন আমাদের সুস্থ থাকাটা তো নরমাল, সুস্থ থাকাটা স্বাভাবিক, আমি কেন সুস্থ থাকবো না মেডিসিন না নিয়ে, তাহলে আপনি আপনার সুস্থতা কিন্তু বজায় রাখতে পারবেন। সেরকম সব এরিয়া, ঠিক সেরকম র্যাপো, আপনি কিভাবে হেলথ আপনার ভালো রাখতে গেলে কি দরকার,
সেখানেও র্যাপো দরকার, যে ওকে আমি মর্নিং ওয়াকে যাব, আমার এক বন্ধুর সাথে র্যাপো বিল্ড করি, বা যে মর্নিং ওয়াকে যাই তার সাথে র্যাপো বিল্ড করি, তাহলে কি একটা পার্টনার হবে, আমি একা বোধ করবো না। আমি খুব সিম্পল উদাহরণ দিলাম, এরকম সব এরিয়াতে র্যাপো বিল্ড করতে হবে। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল এনাফ হতে হবে। ওকে ঠিক আছে, আমি ভোরবেলায় পাচ্ছি না, কারণ ভোরবেলায় উঠেই আমাকে স্নান টান করে আমার কলেজে যেতে হয়, অফিসে যেতে হয়, বা যাই হোক যেতে হয়, কিন্তু আমি ফ্লেক্সিবল হলেও সন্ধ্যেবেলায় এসে আমি আধ ঘন্টা টাইম দেবো, ফ্লেক্সিবিলিটি। ঠিক সেরকম ফিডব্যাক, যে ওকে আমি হেলথ নিয়ে কাজ করছি, এক্সারসাইজ করছি, কিন্তু কতটা ইমপ্রুভ করলাম, আমার ওয়েট কি কমেছে না বেড়েছে, আমার হেলথ ইমপ্রুভ হচ্ছে। তো ফিডব্যাক, এই 6টা পিলার্স দিয়ে কিন্তু আমাদের ইয়ে হয়। এবার প্রথম টাস্ক হচ্ছে যে এরিয়াগুলো লাইফের আছে, বিশেষ করে যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, হেলথ হতে পারে, ওয়েলথ হতে পারে, সাকসেস হতে পারে, লাভ এন্ড রিলেশনশিপ, হ্যাপিনেস, গ্রোথ, এই 6টা এরিয়া যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে অন্তত নিন। প্রত্যেকটা এরিয়াতেই করতে হবে, কিন্তু প্রথমে যেগুলো আপনার জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেই এরিয়াগুলোকে নিন, প্রথমে সেগুলোকে নিন, তারপরে বাকিগুলো করবেন। ধরুন আপনার জন্য, আমি ফর এক্সাম্পল, আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ। ওকে, হেলথে আপনি দেখুন আপনি কতটা রেসপন্সিবিলিটি নিয়েছেন। 0 to 10 স্কেলে আপনি একে এই মুহূর্তে কত দেবেন? একদম পরিষ্কার ভাষায় লিখে সুন্দর করে সেটাকে রাখুন, কারণ এনএলপি শেখার পর এটাকে মিলিয়ে দেখবেন যে হ্যাঁ এখন আপনি কত রেসপন্সিবিলিটি নিচ্ছেন, তবে ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন, তবে ফিডব্যাক নেওয়া হবে। ওকে, তাহলে 0 to 10 স্কেলে আপনি কতটা রেসপন্সিবিলিটি নিচ্ছেন হেলথ সম্বন্ধে? আপনার আউটকাম কি ক্লিয়ার আছে একদম? কিরকম হেলথ হবে আজ থেকে 5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বাদে, তার সম্বন্ধে ক্ল্যারিটি আছে? যদি একদম ক্ল্যারিটি না থাকে 0, যদি খুব পুরো ক্লিয়ার থাকে যে হ্যাঁ আমার হেলথ এরকমই হবে, তাহলে 10। ক্লিয়ার? তো এইভাবে প্রত্যেকটাতে প্রিসাপোজিশন, আপনার কি বিলিফ, বিশ্বাস কি হেলথ ভালো করা যায়, বা যেটা আছে বিশ্বাস যদি স্ট্রং থাকে যে হ্যাঁ আমি হেলদি হতে পারি, তাহলে 10 on 10। আর যদি বিশ্বাস একদমই নেগেটিভ থাকে তাহলে 0। দেখো, যাদের সাথে এই হেলথে সাকসেস ক্রিয়েট করতে গেলে, যাদের সাথে র্যাপো বিল্ড করতে হবে, যাদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, তাদের সাথে কেমন র্যাপো আছে? যদি খুব ভালো র্যাপো থাকে 10, যদি র্যাপো না থাকে তাহলে 0। ফ্লেক্সিবিলিটি, আপনি কতটা ফ্লেক্সিবল, যেমন আমি বললাম যে মর্নিং এ করতে পারছেন না, মর্নিং ওয়াক হচ্ছে না, ঠিক আছে, ইভিনিং কতটা ফ্লেক্সিবল সেটাতে মাস দিন। ফিডব্যাক, আপনি কি রেগুলার বেসিসে ফিডব্যাক নেন? যদি প্রত্যেক সপ্তাহে ফিডব্যাক নেন তাহলে 10 on 10। আর যদি ফিডব্যাক না নেওয়া হয় 0, যদি 1 মাস বাদে, 2 মাস বাদে, 1 বছর বাদে ফিডব্যাক নেন, সেই অনুযায়ী মাস দেবেন। ক্লিয়ার? তো প্রথমে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে আগে মার্কস দিন, আর তারপরে যেগুলো আপনার জন্য এই মুহূর্তে অতটা ইম্পর্টেন্ট নয় সেগুলোকেও মার্কস দিয়ে একদম সুন্দর করে রাখুন। বোঝা গেল? তাহলে ফার্স্ট টাস্ক এটা, 6 পিলার্স। আশা করি ক্ল্যারিটি পাওয়া গেছে 6 পিলার সম্পর্কে, তাই তো? এবার আমরা আরেকটা জিনিস করব আজকের সেশনে। এই জায়গাটা দেখা যাচ্ছে তো? যদিও কমিউনিকেশন মডেল সম্বন্ধে জানেন, আমি কমিউনিকেশন মডেল আরেকবার বোঝাবো, কারণ খুব গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন মডেল যদি বুঝে নেন ভালো করে, তাহলে কিন্তু লাইফে অনেক কিছু ট্রান্সফর্ম হতে শুরু করবে। কমিউনিকেশন মডেল মানে হাউ উই আর কমিউনিকেটিং উইথ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। দুটো জগৎ আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। দুটো জগৎ আছে, একটা এক্সটার্নাল ওয়ার্ল্ড আর একটা ইন্টারনাল ওয়ার্ল্ড। আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ড অনুযায়ী প্রতিক্রিয়া জানাই না, এক্সটার্নাল ওয়ার্ল্ড অনুযায়ী চলি না। এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্বন্ধে আমাদের যে ইন্টারনাল ওয়ার্ল্ড কি ক্রিয়েট হয়েছে সেই অনুযায়ী আমরা প্রতিক্রিয়া জানাই, সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিই, সেই অনুযায়ী আমাদের লাইফ বিল্ড হতে থাকে।
ভালো করে বোঝা গেল যে আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ডে যা কিছু হচ্ছে বা যাই ঘটুক, দুটো ওয়ার্ল্ড, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। এক্সটার্নাল ওয়ার্ল্ডে কি ঘটছে সেটা আমাদের মনে, ইন্টারনাল ওয়ার্ল্ডে কি তার পিকচার, কি তার মানে পারসেপশন গঠন হচ্ছে, সেই অনুযায়ী আমরা প্রতিক্রিয়া জানাই, সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিই। ক্লিয়ার? কিন্তু এই কমিউনিকেশন মডেল হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডে জিনিসগুলো কিভাবে জায়গা করে নিচ্ছে সেটা দেখা হচ্ছে কমিউনিকেশন মডেল। কিভাবে আমরা কমিউনিকেট করছি এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে। ক্লিয়ার? তো কমিউনিকেশন মডেল আমরা করব। ওকে, প্রত্যেক মুহূর্তে কি হচ্ছে, কোনো ঘটনা ঘটছে, ইভেন্ট ঘটে চলেছে এক্সটার্নাল ওয়ার্ল্ডে, কোনো কোনো না কোনো ঘটনা ঘটে চলেছে। আর এই ইভেন্ট গুলো কি করছে, আমাদের মনে একটা জায়গা করে নিচ্ছে। কিসের মাধ্যমে? আমাদের যে পাঁচটা সেন্সরি অর্গান আছে, টাচ সেন্সরি অর্গান, ভিজুয়াল সেন্সরি অর্গান চোখ, টেস্টারি সেন্সরি অর্গান আমি সব বলবো ওগুলো, অডিটরি সেন্সরি অর্গান কান, এই পাঁচটা সেন্সরি অর্গান। আর এনএলপি তে বলা হয় তিনটে মূলত, ভি, এ এবং কে। ভিজুয়াল, অডিটরি আর কাইনেস্থেটিক। কাইনেস্থেটিক কথাটার অর্থ হলো ফিলিংস, অনুভূতি। অনুভূতির মধ্যে কি আমাদের টাচ আছে, আমাদের স্মেল আছে, আমাদের টেস্ট আছে, গ্যাস্ট্রেটরি, অলফ্যাক্টরি যেটাকে বলা হয়। ঠিক আছে? এই কাইনেস্থেটিকের মধ্যে এইগুলো এক আছে। তাহলে কি আমাদের এই মূলত ভি, এ, কে যে আসছে ইভেন্টটা সম্বন্ধে আমাদের মাইন্ডে যাওয়ার কথা সেটা, কিন্তু সরাসরি আমাদের মনে যায় না। সেটা কি হয়, মাইন্ডে যাওয়ার আগে ফিল্টার হয়। ফিল্টার কি হয়, কিছু জিনিস মন ডিলিট করে দেয়, কিছু জিনিস মন ডিস্টর্ট করে। ডিলিট মানে ছেড়ে দেওয়া, মুছে ফেলা, ছেড়ে দেওয়া। কিছু জিনিস ডিস্টর্ট করে মানে বিকৃতকরণ করে, আর কিছু জিনিস জেনারেলাইজ করে। ক্লিয়ার? এটা হলো এনএলপি কমিউনিকেশন মডেল। তাহলে কিছু জিনিস যা আমরা রিসিভ করছি আমাদের পাঁচটা সেন্সরি অর্গান দিয়ে, তার মধ্য থেকে কিছু ডিলিট হয়, কিছু ডিস্টর্ট হয়, কিছু জেনারেলাইজ হয়, তারপরে সেটা গিয়ে আমাদের মনের ভেতর জায়গা করে নেয়। এবার দেখুন একটা বিষয়, প্রত্যেক সেকেন্ডে আমাদের যে পাঁচটা সেন্সরি অর্গান আছে তার মাধ্যমে অলমোস্ট 400 বিটস অফ ইনফরমেশন আমরা রিসিভ করছি এক এক সেকেন্ডে। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, একটা সমুদ্রের জলের সমান ধরতে পারেন, এত ইনফরমেশন আমরা রিসিভ করছি। ক্লিয়ার? আর তার মধ্য থেকে মাইন্ড কি করছে, অনলি 2000 বিট অফ ইনফরমেশন কে রেজিস্টার করছে, বাকিগুলোকে হয় ডিলিট করে দেয়, নাহলে ডিস্টর্ট করে, নাহলে জেনারেলাইজ করে। ক্লিয়ার? আর কেন, এবারে আসছে কেন মাইন্ড এটা করে। প্রথম কথা হচ্ছে মন এত বেশি ইনফরমেশন, ওই যে 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন বললাম, সেই 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন যদি সরাসরি আমাদের মনে যেতে থাকে, তাহলে আমরা কয়েক মুহূর্তে পাগল হয়ে যাব, পাজল হয়ে যাব। প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মন ফিল্টার আউট করে, তার কারণ বোঝা সহজ করে বুঝে নেওয়ার জন্য। আমি যদি এরকম একটা ড্র করি, দেখুন আপনার মাইন্ড চট করে পারসিভ করে নেবে এটা একটা এ, ইংরেজি ক্যাপিটাল লেটার এ, যদিও তার সঙ্গে অনেক ডিফারেন্স আছে। মাইন্ড এটা বলবে না যে এটা একটা লাইন, এটা একটা লাইন, দুটো লাইন একটা জায়গায় টাচ করে আছে, এত সব কিছুতে যাবে না মাইন্ড। মনের জন্য যেটা সহজ করে বোঝার দরকার, মন কি করবে, চট করে সেটাকে পারসিভ করে নেবে। তার জন্য যদি ডিলিট করতে হয় ডিলিট করবে, তার জন্য যদি ডিস্টর্ট করতে হয় মানে বিকৃতকরণ করতে হয় বিকৃতকরণ করবে, তার জন্য যদি জেনারেলাইজ করতে হয় সাধারণীকরণ করতে হয় করে নেবে। ক্লিয়ার?
তারপরে আমাদের মনে যায়। তো এই কারণে করে, ঠিক আছে। এবার আসছি যে এটা, এই যে ফিল্টার আউট হয়, ছাঁকনি ছাঁকা হয়, সেটা কিসের ওপর বেস করে করে? মাইন্ড যার উপর বেস করে করে তাকে বলা হয় মাইন্ডসেট। মাইন্ডসেট, মাইন্ডসেট কি? মাইন্ডসেট হচ্ছে সেটস অফ বিলিফ। একে, এর ডেফিনেশন হচ্ছে সেটস অফ বিলিফ, কতগুলো বিশ্বাসের সমষ্টি নিয়ে মাইন্ডসেট। কিন্তু না, মাইন্ডসেট বলছে, মানে এনএলপি বলছে মাইন্ডসেট এর বাইরেও অনেক কিছু, অনেক কিছু আছে এর মধ্যে। কি আছে? প্রথম তাহলে বিলিফ, তারপরে ভ্যালুস, আমাদের গুরুত্ব কি, ভ্যালুস ইম্পর্টেন্ট, আপনি কোনগুলোকে ইম্পর্টেন্ট দেন, ফোকাস, আপনার সেই মুহূর্তে ফিজিওলজিক্যাল স্টেট, আপনার শারীরিক অবস্থা, আপনার মেটা প্রোগ্রাম। মেটা প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে, যেটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, সেটা আমরা করবো পরে, বলবো আমি, তাও এখানে খানিকটা বলবো মেটা প্রোগ্রাম। নেক্সট হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্সেস, আপনার পুরানো অভিজ্ঞতা, আপনার ডিসিশন, সিদ্ধান্ত, এই সব কিছু মিলিত হয়ে মাইন্ডসেট গঠন করে। ক্লিয়ার? বোঝা গেল? আর এই মাইন্ডসেটের উপর বেস করে ফিল্টার করে। যেমন আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে একজন মানুষ বাঘের সঙ্গে খেলছে, আর আমরা বাঘ দেখলে ভয়ে, মানে যদি দেখি 500 মিটার দূরেও আছে তবু আমরা ভয়ে দৌড়। তো তার বিশ্বাস কি যে বাঘকে আমি আমার বন্ধু বানাতে পারি, আর আমাদের বিশ্বাস কি যে বাঘ মানে ভয়ঙ্কর একটা জিনিস, এক মুহূর্তে আমাদের জীবনকে শেষ করে দিতে পারে, তাই না? তো বিশ্বাসের তফাৎ, তাহলে দেখুন বিশ্বাসের উপর ডিপেন্ড করে আমাদের মাইন্ড কিন্তু বিকৃতকরণ, ডিলিট করে দিল, ডেস্ট্রয় করে দিল, জেনারেলাইজ করে দিল যে বাঘ মানে মানে ভয়ঙ্কর জিনিস। ক্লিয়ার? তো বিলিভ, আপনি যদি বিশ্বাস করেন যে আমার পক্ষে কোনো কাজ, এই কাজটা করা সম্ভব, তাহলে আপনি সেই কাজে যত বাধাই থাক আপনি করতে পারবেন। আপনি যদি বিশ্বাস করেন যে পৃথিবীটাতে ভালো মানুষে ভর্তি, তাহলে আপনার সঙ্গে ভালো মানুষেরই যোগাযোগ বাড়বে। ক্লিয়ার? তো বিলিভ, আর ভালো মানুষগুলোকে, তার মানে কি, খারাপ মানুষ আমি বলছি না, যে ভালো খারাপ মানুষের মধ্যে সবকিছুই আছে, কিন্তু দেখবেন খারাপ জিনিসগুলোকে আপনার মন ডিলিট করে দিয়েছে, তখন সেগুলোকে সামনে আনবে না। আর আপনি যদি উল্টোটা বিশ্বাস করেন যে পৃথিবীতে খারাপ জিনিসে ভর্তি, খারাপ মানুষে ভর্তি, তাহলে মানুষের খারাপ বিহেভিয়ার গুলোই আপনার চোখে পড়বে, বাকি তাদের ভালো বিহেভিয়ার, ভালো আচরণ বা ভালো মানুষগুলো আপনার চোখ থেকে অটোমেটিক সরে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক সেরকম ভ্যালুস, আপনার গুরুত্ব কি, আপনার গুরুত্ব যদি নিজেকে গ্রো করার থাকে, তাহলে আপনি দেখবেন বই পড়বেন, সেলফ ডেভেলপমেন্টের বই পড়বেন, এই ধরনের সেশনে তো আছেনই। তো আপনি তখন সেইগুলোর প্রতি গুরুত্ব দেবেন। আর আপনার যদি গুরুত্ব হয় যে না আমি খেলা দেখবো, আমি নিউজ পেপার পড়বো, তাহলে আপনার ডাইভার্সন সেই দিকেই যাবে। পৃথিবীতে সবকিছু এক্সিস্ট করছে, আছে, এই দুনিয়াতে সবকিছুই আছে, আপনার গ্রো করার জন্য সবকিছু আছে, আর আপনার টাইম নষ্ট করার জন্য সবকিছু আছে। তো আপনি যদি, আপনার ভ্যালুস যদি নিজেকে গ্রো করা হয়, তাহলে আপনি সেই জিনিসগুলোই আপনার চোখের সামনে আসবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। আর আপনার যদি মনে হয় না আমি এন্টারটেইন করব, তাহলে এন্টারটেইনমেন্ট চ্যানেল অনেক আছে, অনেক কিছু আছে, সেগুলোকেই আপনার মন রিসিভ করবে, বাকিগুলোকে ডিলিট, ডেস্ট্রয়, জেনারেলাইজ করবে। ঠিক সেরকম আপনার ইম্পর্টেন্ট কি, আপনার গুরুত্ব কি, আপনি যেগুলোকে গুরুত্ব দেবেন। আপনি যদি আপনার কোনো বন্ধুকে গুরুত্ব দেন, যে এই বন্ধুটা আমার জন্য গুরুত্বপূর্ণ বা এই মানুষটা আমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আপনার সামনে দেখবেন অনেক মানুষ আছে, তা সত্ত্বেও তাদের সাথে আপনার মানে খুব একটা কমিউনিকেশন হবে না। সেই সব মানুষগুলোর কথা আপনার মনেই পড়বে না যদি পরবর্তীকালে, কারণ আপনার কাছে গুরুত্ব কি ছিল, কোনো একটা পার্টিকুলার মানুষ, তাই না? তো মাইন্ড সেই অনুযায়ী ডিলিট, ডেস্ট্রয়, জেনারেলাইজ করে। সেরকম ফোকাস,
আপনার ফোকাস যেখানে, সেখানেই আপনার এনার্জি। ক্লিয়ার? আপনার ফোকাস যদি থাকে যে মানুষের ভুল আমি ধরবো, সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি, মানুষের ভুল আমি ধরবো, তাহলে আপনি মানুষের ভুলই দেখতে পাবেন। তার কি ভালো জিনিস, তার তিনি কি ঠিক কাজ করছেন দেখতে পাবেন। মাইন্ড ডিলিট ডিস্ট্রয় জেনারেলাইজ করে দেবে। এরকম অনেক উদাহরণ আছে। ফিজিওলজিক্যাল স্টেট, আপনার সেই মুহূর্তের ফিজিওলজি, যে ঘটনাটা যেটা ঘটছে, যার সাক্ষী আপনি, সেই মুহূর্তে আপনার ফিজিওলজিক্যাল স্টেট কি আছে, আপনার শারীরবৃত্তীয় অবস্থা। যেমন আমি উদাহরণ দিই, যদি আপনার বন্ধু, খুব প্রিয় বন্ধুর ম্যারেজ পার্টি থাকে, সেই পার্টি আপনার জন্য ভালো লাগবে কিনা আপনার ফিজিওলজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করছে। আপনার যদি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, সেই একই পার্টি, একই অ্যারেঞ্জমেন্ট, একই বন্ধুদের আনাগোনা, একই মানুষের আনাগোনা, সেই পার্টি আপনার ভালো লাগবে না। কেন? আপনার মাথা যন্ত্রণা করছে। তাহলে একই পার্টি দেখুন, মাইন্ড কি করলো, সেই পার্টিটাকে আপনার জন্য পারসেপশন কি করলো, ডিলিট ডিস্টর্ট জেনারেলাইজ করে সেটাকে একটা খারাপ মানে করলো, মানে এনজয় করার মতো নয় করে দিল, তাই না? তো ফিজিওলজিক্যাল স্টেট সেরকম মেটা প্রোগ্রাম। মেটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বিহাইন্ড দ্য প্রোগ্রাম। এটা নিয়ে বিশদে আমরা পড়বো, বললাম চ্যাপ্টার আছে। মেটা প্রোগ্রাম অনুযায়ী ডিলিট ডিস্টর্ট জেনারেলাইজ করে। নেক্সট হচ্ছে আপনার পাস্ট এক্সপিরিয়েন্স। আপনি ধরুন, খুব সিম্পল উদাহরণ, আপনি একটা নতুন শহরে গেলেন প্রথমবার। সেই শহরে যখনই আপনি নামলেন, ট্রেন থেকে নেমে বেরোতে যাবেন, সেই সময় আপনার পিক পকেট হয়ে গেল, অর্থাৎ পকেট মারি হয়ে গেল। এরপরে যখনই আপনার সেই শহরে যাওয়ার কথা শুনবেন, আপনি না গেলেও যদি অন্য কেউ যায়, আপনাকে বলে যে আমি ওখানে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই এক্সপিরিয়েন্স কাজ করবে। আপনি তাকে বলবেন, সাবধান করবেন, দেখিস ওখানে পিক পকেটারদের জায়গা, পকেট মারদের জায়গা। বা আপনি গেলে তো আরো সাবধান হবেন, ঠিক আছে, এখানে মানি ব্যাগ, পার্স সবকিছু সামলে রাখতে হবে। কেন? তার কারণ হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স। অথচ সেই শহরে হয়তো একজন, দুজন, তিনজন পিক পকেটার আছে, আর সেই পিক পকেটারের পাল্লাতে আপনি প্রথম, আপনি পড়েছেন। তো এই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার মাইন্ড কিন্তু ডিলিট ডিস্টর্ট জেনারেলাইজ করতে শুরু করবে, মনে করতে শুরু করলো যে ওই ওই শহরটা পিক পকেটার্সদের জায়গা। কি জেনারেলাইজ করে নিল না, বা বিকৃতকরণ করে নিল। তো পাস্ট এক্সপিরিয়েন্স। এরকম ডিসিশন, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। আজকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি, আজকেও আইপিএল খেলা আছে, আপনি যদি সিদ্ধান্ত নিতেন যে না আজকের আইপিএলটা দেখছি, তাহলে আপনি সেখানেই থাকতেন। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন না আমি আজকে এনএলপি ক্লাস করব, দেখুন আপনি এখানে আছেন, আইপিএল আপনার মাইন্ড থেকে ডিলিট। ইয়েস অর নো? বোঝা গেল? তো মাইন্ডসেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমাদের মাইন্ড কোনগুলোকে ডিলিট করবে, কোনগুলোকে ডিস্টর্ব করবে, কোনগুলোকে জেনারেলাইজ করবে, অর্থাৎ মাইন্ডসেট ইনফ্লুয়েন্স করে এটাকে, ফিল্টারটাকে ইনফ্লুয়েন্স করে। তো ফিল্টার হওয়ার পর আমাদের মাইন্ডে কোনো জিনিস রেজিস্টার হয় এবং সেটাকে বলা হয় পিআইআর। কেন পিআইআর বলা হয়? তার কারণ হচ্ছে পার্সন টু পার্সন, এই ইন্টারনাল, আইআর হচ্ছে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, আর পিআইআর হচ্ছে পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। কেন একে পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন বলা হচ্ছে? তার কারণ পার্সন টু পার্সন এটা ভ্যারি করে। একই ঘটনা যদি দুজন, তিনজন, চারজন সাক্ষী থাকে, সেই ঘটনাটার মানে প্রত্যেকের কাছেই আলাদা হবে। কেন আলাদা হবে? তার কারণ প্রত্যেকের মাইন্ডসেট আলাদা। আপনার আপব্রিঙ্গিং আমার আপব্রিঙ্গিং এক নয়, আপনার বিশ্বাস আমার বিশ্বাস এক নয়, আপনার গুরুত্ব আমার গুরুত্ব এক নয়। ক্লিয়ার? আপনার মেটা প্রোগ্রাম, আপনার সেই মুহূর্তে ফিজিওলজিক্যাল স্টেট, এই সব কিছু মিলতে পারে না, তাই এটাও ভ্যারি করে।
তাই একে বলা হয় পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। গেটিং ক্ল্যারিটি? বোঝা গেল এই জায়গাটা? তাহলে এবার ভাবুন, এই যে ইভেন্টটা ঘটেছিল, এই ইভেন্টটা যখন মনে রেজিস্টার হলো, তাহলে এই দুটো ইভেন্ট কি সেম? বাইরে যেটা ঘটেছিল আর ভেতরে যে ইভেন্টটা গঠন হলো, দুটো কি সেম? সেম নয় নিশ্চয়ই। তাহলে ইভেন্ট ওয়ান, আমি এটাকে বলছি ইভেন্ট ওয়ান, আর এটাকে বলছি ইভেন্ট টু। তাহলে ইভেন্ট ওয়ান, প্রথম যেটা আমরা এখান থেকে পাই, ইভেন্ট ওয়ান নট ইকুয়াল টু ইভেন্ট টু, কমিউনিকেশন মডেল থেকে যেটা প্রথম পাই, ইভেন্ট ওয়ান নট ইকুয়াল টু ইভেন্ট টু, দুটো এক নয়। আর এবার ভাবুন, আমরা প্রতিক্রিয়া এই বাইরের ঘটনাটাকে নিয়ে জানাচ্ছি, না আমাদের মনে যেটা তৈরি হচ্ছে সেটাকে নিয়ে জানাচ্ছি? নিশ্চয়ই মনে যেটা তৈরি হচ্ছে, আপনি একটা দড়িকে সাপ ভেবে নিলে বাইরের জগতে সেটা দড়ি, কিন্তু আপনি ভুল করে সেটাকে সাপ ভেবে নিয়েছিলেন, আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনি চমকে উঠবেন, ভয় পেয়ে যাবেন। এনি ক্ল্যারিটি? তো আমরা ইভেন্ট টু অনুযায়ী রেসপন্স করি, ইভেন্ট ওয়ান অনুযায়ী রেসপন্স করি না। অরুণিমা সিনহার কাছে পর্বতের চড়াটা, হিমালয়ের চূড়ায় চড়াটা পা ছাড়া ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল, তাই তার কাছে অবস্টাকেল গুলো সরে গেছিল। তার মনের জগতে যে আমি এটা উঠতে পারি, আমার পা নেই তো কি আছে, আমি প্রস্থেটিক লেগ নিয়ে, আর্টিফিশিয়াল পা নিয়ে আমি উঠবো, তাই তিনি পেরেছেন। অথচ সুস্থ সাধারণ মানুষ, শক্ত সবল মানুষ কল্পনাও করতে পারে না যে আমি হিমালয়ের চূড়ায় উঠবো। বহু মানুষ আছে, খুব কম মানুষ এটা চিন্তা করে, তাই না? তো তাই তাকে ইউনিক বানিয়ে, এই তার সিদ্ধান্ত, এটাই তাকে ইউনিক বানিয়েছে। তো তার ইটু কি? পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, যে আমি করতে পারি। গেটিং ক্ল্যারিটি? আর তিনি সেই অনুযায়ী রেসপন্স করেছেন। তো বাইরের জগতে যাই ঘটুক না কেন, আমাদের ইন্টারনাল রিপ্রেজেন্টেশন আমরা কি করছি সেই অনুযায়ী আমরা রেসপন্স করব। কোন ঘটনাতে ভয় পাবো, কোন ঘটনাতে সাহসী হব, এগুলো সব ডিপেন্ড করছে ইন্টারনাল ওয়ার্ল্ডের উপর, পিআইআর যেটা যেরকম গঠন হচ্ছে ঘটনাটা সম্বন্ধে। তাহলে এই জায়গাটা বোঝা গেল। এবার দেখুন, নেক্সট পয়েন্ট হচ্ছে এই পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, আর আমাদের সেই মুহূর্তের ফিজিওলজি, এরা মিলিত হয়ে আমাদের স্টেট অফ মাইন্ড গঠন করে, স্টেট অফ মাইন্ড, মানসিক দশার সৃষ্টি করে। ক্লিয়ার? আপনার মনে যদি পজিটিভ পিআইআর চলে, অর্থাৎ পজিটিভ চিন্তা, যদিও এনএলপি তে পজিটিভ নেগেটিভ নেই, রিসোর্সফুল আনরিসোর্সফুল আছে, যাই হোক এখানে বোঝানোর জন্য আমি বলছি পজিটিভ পিআইআর চলে, দেখবেন আপনার মন খুশিতে ভরে উঠবে, ফিজিওলজিও পজিটিভ হবে, আপনার মুখে চওড়া হাসি থাকবে, আপনার কান সোজা থাকবে, ঘাড় সোজা থাকবে, ফিজিওলজিও সেই মুহূর্তে পজিটিভ। আর এটা কি করে? আপনাকে রিসোর্সফুল স্টেটে, পজিটিভ স্টেট অফ মাইন্ডে নিয়ে যায়। স্টেট অফ মাইন্ড দুটো, একটা রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, আরেকটা হচ্ছে আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড কি? রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড হচ্ছে হ্যাপিনেস, খুশি, কনফিডেন্স, মোটিভেশন, কারেজ, এইগুলো হচ্ছে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। এক্সট্যাসি, জয়, এগুলো হচ্ছে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। আর আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড হচ্ছে ভয়, ফোবিয়া, রাগ, দুঃখ, কষ্ট, আনহ্যাপিনেস, ফিলিং
ক্লিয়ার? তাহলে যখন আপনার পিআইআর পজিটিভ চলবে, আপনার ফিজিওলজি সেরকম গঠন হবে এবং আপনি চলে যাবেন রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে। আর যদি পিআইআর নেগেটিভ থাকে তাহলে ফিজিওলজিও সেই অনুযায়ী অ্যাকোয়ার হবে এবং আপনি চলে যাবেন আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে। আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি মানে এই উদাহরণ আমি আগেও দিয়েছি, মনে আছে কিনা জানি না, যাই হোক একটা সিম্পল একজন ব্যক্তিরই উদাহরণ দিচ্ছি। কোনো ব্যক্তি কাজ থেকে ফিরেছেন বাড়িতে, আর সেদিনকে তিনি আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে আছেন। তাকে বাইরে খুব ধাক্কা সহ্য করতে হয়েছে, মানুষের গঞ্জনা অপমান সহ্য করতে হয়েছে, সেই অবস্থায় তিনি বাড়ি ফিরলেন। বাড়িতে ফেরার সাথে সাথে ওয়াইফ দরজাটা খুলেই বললেন, জানো আজকে তোমার ছেলে কি করেছে, সব দেখো, ভাঙচুর করেছে, একটুও পড়াশুনো করেনি, সারাদিন দুষ্টুমি করেছে। এক। দু নম্বর হচ্ছে সেই ভদ্রলোকই বাইরে কাজ সেরে ফিরলেন, তিনি কাজে সাকসেস হয়ে ফিরলেন, তিনি খুব ভালো কাজ করেছেন, মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সেই অবস্থাতে ফিরলেন। ফেরার পর তার ওয়াইফ সেম কথা, দেখো দেখো আজকে তোমার ছেলে কি, আজকেও তোমার ছেলে কি করেছে, সবকিছু ভাঙচুর করেছে, পড়াশোনা করেনি, আর সারাদিন দুষ্টুমি করেছে। সেম শব্দ সেম ভাবেই বলবে। এবার বলুন কোন ক্ষেত্রে তার রিয়াকশন ভালো হবে, প্রতিক্রিয়া ভালো হবে? প্রথম তিনি আনরিসোর্সফুল স্টেটে ফিরেছিলেন, দ্বিতীয় তিনি রিসোর্সফুল স্টেটে ফিরলেন। নিশ্চয়ই সেকেন্ড কেসে রিসোর্সফুল স্টেটে যখন ছিলেন তখন ভালো হবে প্রতিক্রিয়া, তাই না? আর আনরিসোর্সফুল স্টেটে তার প্রতিক্রিয়া মানে কি বলবো, তার বিহেভিয়ার আলাদা হবে, আচরণ আলাদা হবে, তাই না? তো ভালো, তাহলে এই স্টেট অফ মাইন্ড কি করছে, বিহেভিয়ার প্রডিউস করছে। স্টেট অফ মাইন্ড প্রডিউসেস বিহেভিয়ার, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর বিহেভিয়ার প্রডিউস করে অ্যাকশন, কি কাজ করবেন, কেমন ভাবে কাজ করবেন। আর অ্যাকশন প্রডিউসেস রেজাল্ট, অ্যাকশন আপনার রেজাল্ট প্রডিউস করে। আপনি যদি ভয় পেয়ে যান, আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকলে আপনি ইন্টারভিউ বোর্ডে, আমি ইন্টারভিউ উদাহরণ দিচ্ছি, ইন্টারভিউ বোর্ডে আপনার হাত পা কাঁপবে, আপনি সবকিছু ভুলে যাবেন। তাহলে কি হলো, আপনার বিহেভিয়ার নেগেটিভ হলো, তাতে আপনার অ্যাকশন ভালো, ইন্টারভিউ হলো না, রেজাল্ট কি হলো, ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেন। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসের সাথে, সাহসের সাথে ইন্টারভিউ ফেস করেন, আপনার বিহেভিয়ার ভালো হবে, আপনার অ্যাকশন ভালো হবে, আপনার রেজাল্টও ভালো হবে। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেছে? ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। কোন কারণে যদি ফিজিওলজি নেগেটিভ থাকে, এই ফিজিওলজি আপনার নেগেটিভ পিআর কে ইনভাইট করবে। আপনি খানিকক্ষণ সিট দ্বারা বাঁকিয়ে গালে হাত দিয়ে চিন্তা করুন, দেখুন নেগেটিভ চিন্তা চলে আসবে অটোমেটিক, আপনার খারাপ লাগবে, খারাপ লাগা শুরু হবে, একাকিত্ব চলে আসবে। কিন্তু আবার উল্টোটা, আপনার মনে ভালো পিআইআর, এই নেগেটিভ পিআইআর চলছে, আপনার ফিজিওলজি অটোমেটিক অ্যাকোয়ার হয়ে যাবে। দেখবেন আপনার মনে যদি দুঃখ হয়, অটোমেটিক আপনি গালে হাত দিয়ে আপনার চোখ দিয়ে জলও চলে আসতে পারে। কেন? কারণ পিআইআর ফিজিওলজি পরস্পরকে ইনফ্লুয়েন্স করে, পরস্পরকে ইনফ্লুয়েন্স করে। ক্লিয়ার? বোঝা গেল? তো আমরা আজকে শিখবো যে আরেকটা জিনিস বলে নি, যদি আপনার মনে কোনো নেগেটিভ পিআইআর চলে, এই পজিটিভ পিআইআর চলে, ফিজিওলজি পজিটিভ হয়ে যাবে, অটোমেটিক আপনার প্রেসার পজিটিভ হবে। ঠিক সেরকম ফিজিওলজি যদি পজিটিভ রাখেন, নেগেটিভ পিআইআর চললেও সেটা পজিটিভে চলে যাবে, শিফট করে পজিটিভ পিআইআর, মানে নেগেটিভ পিআইআরটাকে সমর্থন করবেন, করবে না। ধরুন আপনার মনে দুঃখ হয়েছে, গালে হাত দিয়ে বসে আছেন, ইয়ে করছেন, আপনি সোজা হয়ে দাঁড়ান, মানে কুইক ফিক্স। আমি বলছি কি করে আমরা রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে দ্রুত যেতে পারি, এটা কুইক ফিক্স বলছি, পরে তো আমরা বিশদে জানবো যে আমাদের পিআইআরটাকে কিভাবে চেঞ্জ করব। কিন্তু কুইক ফিক্স হলো যে দ্রুত আপনার ফিজিওলজিক্যাল স্টেটে, ফিজিওলজি
পরিবর্তন করুন, উঠে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন, চেস্টটাকে ওয়াইড করুন, সিটটা সোজা করুন, আর মুখে একটা চওড়া হাসি, আর্টিফিশিয়াল হলেও চওড়া হাসি নিয়ে আসুন, ঘাড়টাকে উঁচু করুন। এই ফিজিওলজিতে 3 থেকে 4 মিনিট হোল্ড করে রাখুন, ব্রিদিং প্যাটার্নটাকে চেঞ্জ করুন। আর এই ফিজিওলজিতে 3 থেকে 4 মিনিট হোল্ড করে রাখুন, দেখুন যে নেগেটিভ পিআইআর চলছিল সেই নেগেটিভ পিআইআর আর চলবে না, আপনার সঙ্গে সঙ্গে পিআইআর চেঞ্জ হবে, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আপনার যে চিন্তা চলছিল সেটা চেঞ্জ হবে। গেটিং ক্ল্যারিটি? তাহলে কুইক ফিক্স কি? কুইক ফিক্স হচ্ছে আপনার যখনই পিআইআর নেগেটিভ চলবে দ্রুত উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে ব্রিদিং প্যাটার্নটাকে চেঞ্জ করুন, জেস্টার পোস্টার, সিটটা সোজা করুন, চেস্টটাকে ওয়াইড করুন, ঘাড়টাকে একটু হালকা উঁচু করুন, মুখে একটা আর্টিফিশিয়াল হাসি নিয়ে আসুন, এবং এই ফিজিওলজিতে খানিকক্ষণ হোল্ড করে থাকুন। ক্লিয়ার? বোঝা গেল? একবার করে দেখুন, করে দেখলে বুঝতে পারবেন। জাস্ট নিজের চেঞ্জ করুন, সোজা হয়ে বসুন, একদম সিটটা সোজা করে ঘাড়টাকে একটু উঁচু করুন, চেস্টটাকে ওয়াইড করুন, ওকে, ব্রিদিং প্যাটার্নটাকে চেঞ্জ করুন, একটু ডিপ ব্রিদিং নিন, চেঞ্জ করুন, আর মুখে একটা চওড়া হাসি নিয়ে আসুন, সুন্দর চওড়া হাসি। বাহ, হোল্ড করে রাখুন, ব্রিদিং প্যাটার্নটাকে চলুন, একই রকম ব্রিদিং প্যাটার্নে থাকুন, গেস্টার পোস্টারে কোনো চেঞ্জ করবেন না, মুখের হাসি এইভাবেই রাখুন। গ্রেট। এবার একটা কোনো নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করার চেষ্টা করুন তো, গেস্টার পোস্টার একদম চেঞ্জ করবেন না, ব্রিদিং প্যাটার্নও চেঞ্জ করবেন না, মুখের হাসি এইভাবে রেখে জীবনের কোনো নেগেটিভ ঘটনাকে চিন্তা করার চেষ্টা করুন, সেম ফিজিওলজি রেখে নেগেটিভ ঘটনাকে চিন্তা করার চেষ্টা করুন, মুখে হাসি রাখবেন, ব্রিদিং প্যাটার্ন সেম চালান, চেস্টটাকে ওয়াইড রাখুন, সিটটা সোজা করে চেষ্টা করুন নেগেটিভ ঘটনাটাকে চিন্তা করার। গ্রেট। চলুন, রিল্যাক্স, রিল্যাক্স, নর্মাল হল, নর্মাল অবস্থায় ফিরে আসুন। ওকে, এবার বলুন যে চিন্তা করার চেষ্টা তো করলেন, পেরেছেন করতে? না স্যার, আসছে না, আসবে না, কোনো খারাপ চিন্তা। আসলেও সেই ফিলিংস আসবে না। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে নেগেটিভ চিন্তা করতে গেলে নেগেটিভ ফিজিওলজি অ্যাকোয়ার করতে হবে, অথবা নেগেটিভ চিন্তা চললে নেগেটিভ ফিজিওলজি অ্যাকোয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যদি কনসাস কন্ট্রোল, আমি কি বলেছি যে কনসাসলি আমরা আমাদের আনকনসাস অর্থাৎ আমাদের যে ঘোড়া তাকে আমরা ট্রেনিং দিতে পারি, তো কনসাসলি আপনি যদি দ্রুত আপনার ফিজিওলজি চেঞ্জ করেন, ফিজিওলজি আপনি গেস্টার পোস্চার, আপনার ব্রিদিং প্যাটার্ন এবং মুখে হাসি এই সব কিছু রেখে 3-4 মিনিট রাখেন, বেশিও দরকার নেই, অটোমেটিক সেই পিআইআর, যে নেগেটিভ পিআইআর চলছে সেটা চলে যাবে। গেটিং ক্ল্যারিটি? এবং আপনি মাইন্ডে চলে যাবেন। তাহলে সেকেন্ড টাস্ক হচ্ছে যখনই এই ধরনের কোন নেগেটিভিটি মনের মধ্যে চলবে, দেন এন্ড দেয়ার ফিজিওলজির এইভাবে কন্ট্রোল নিয়ে নিজেকে হোল্ড করে রাখুন 3 থেকে 4 মিনিট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা আজকে কি করব? 6 পিলার অফ এনএলপি, তাতে একটা টাস্ক দিয়েছি যে 0 to 10 স্কেলে এই 6 পিলারে আপনার জীবনের যে এরিয়াগুলো, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ এন্ড রিলেশনশিপ, হ্যাপিনেস এবং গ্রোথ, এতে আপনি কোন পিলারে কত মার্কস পাচ্ছেন এখন সেটাকে দেবেন, এবং জেনুইনলি করবেন, জেনুইনলি সময় লাগুন, ধরে বসে করুন। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এটা। আর নেক্সট দিন তাহলে কি আমাদের সবচেয়ে মাইন্ডসেটের উপর বেশি কাজ করতে হবে, আর সেখানে বিলিফ সিস্টেম,
নেক্সট দিন আমরা বিলিফ সিস্টেমের উপর কাজ করব। আমাদের কি নেগেটিভ বিলিফ আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমি অ্যাসাইনমেন্ট দেবো, তার জন্য আমি নির্দিষ্ট কোশ্চেন দেবো, সেগুলোকে নিয়ে কাজ করব। ক্লিয়ার? এবার বলুন, আজকের সেশন নিয়ে কোনো প্রশ্ন, কোথাও বুঝতে পারেননি, কোনো অসুবিধা হয়েছে, কিছু আছে? কোনো প্রশ্ন? না স্যার, অসুবিধা কিছু নেই, কিন্তু আপনি যে কাজটা দিলেন আজকে হোম টাস্ক, হুম। সেটার কি কোনো হ্যাঁ, এই ক্লাসটার কি রেকর্ডিংটা পাওয়া যাবে? আমি তো ক্লাস শোনার সময় মানে নোট করা হয়নি। ডেফিনেটলি নোট করুন, নোট করলে ভালো হবে। আর এটাকে আমি মানে একটা স্ক্রিনশট নিয়ে আমি পাঠিয়ে দিতে বলবো। প্লাস এর রেকর্ডিং তো পাবেনই, রেকর্ডিংটা একটু দেরি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আসতে। ঠিক আছে, রেকর্ডিং হ্যাঁ। অবশ্যই পাবেন। আচ্ছা। ক্লিয়ার? হুম। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমি এই ক্ষেত্রগুলো যে যে বললেন মার্কস দেওয়ার জন্য, সেগুলো বর্তমান পরিস্থিতিতে কত মার্কস আর ভবিষ্যতে কত কি চাইছি, সেই দু রকম মার্কসই দেবো, তাই তো? এক্স্যাক্টলি। ঠিক আছে। মানে বর্তমানটাকে দেবেন, ভবিষ্যতেরটা এখন দিতে হবে না, সেটা তো পরে হবে। এখন দিয়ে দাও। আচ্ছা আচ্ছা। বর্তমানে কি পজিশনে হ্যাঁ, আছে? কি পজিশনে আছে, ঠিক আছে? এগুলো করুন। হ্যাঁ। করে আগামীকাল আমরা বিলিফের ওপর কাজ করব, বিশ্বাসের ওপর। ঠিক আছে? কারণ বিশ্বাসটা খুব শক্তিশালী, বিশ্বাসটাকে স্ট্রং বানাতে হবে। নেগেটিভ বিলিফ গুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে হুম, ভেঙে ফেলতে হবে। তো তার উপর আমরা আগামীকাল ক্লাস করব। ওকে, চলুন, টেক কেয়ার, ঠিক গুড আছে। নাইট। আচ্ছা, গুড নাইট।